আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্ট বি এর 8 নং নিয়ে। 8 নং এর রয়েছে প্যারাগ্রাফ, কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, আদর্শ প্যারাগ্রাফ লিখবো, সেটা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করতে চলেছি কমপ্লিটিং স্টোরি নিয়ে। এটা 9 নং এ আসবে। 9 নং এর প্রশ্নটা এরকম লেখা থাকবে যে দ্য ফলোইং লাইনস আর দ্য বিগিনিং অফ আ স্টোরি, নাও কমপ্লিট দ্য ফলোইং স্টোরি, রাইটিং 10 নিউ সেন্টেন্সেস, অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস, এটা লেখা থাকবে। তো কমপক্ষে 10টি বাক্য লেখার মাধ্যমে আমরা গল্পটা সম্পূর্ণ করব। এতে 10 নম্বর থাকবে। 10টি বাক্যের কথা কমপক্ষে দিয়ে বলা থাকলেও আমরা চেষ্টা করব একটু বাড়িয়ে লিখতে, কারণ এটা রিটেন পার্টের অংশ। বেশি লিখলে বেশি নম্বর। আর গল্পটা আমাদের এমনভাবে লিখতে হবে যাতে করে আমাদের গল্পটার একটা নীতি নৈতিকতামূলক শিক্ষা থাকে, এরকম একটা গল্প লিখতে হবে। গল্পটা লেখার সময় আমাদের আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শুধু আমরা ইনডিরেক্ট স্পিচে বর্ণনামূলক বাক্যে শুধু লিখে যাব না, আমরা গল্পটাকে প্রাণবন্ত করার জন্য এর মাঝে 2-3টা লাইন ডাইরেক্ট স্পিচ এ লেখার চেষ্টা করব। আর গল্পের শেষে আমরা অনেক সময় অনেক বইও ফলো করে দেখে থাকি যে মোরাল নামে আলাদা একটা অংশ দেওয়া থাকে। না, আমরা এই মোরালটা এইভাবে লিখবো না, আমরা গল্পের শেষে লিখবো বাই দিস স্টোরি উই ক্যান লার্ন দ্যাট। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে, এরকম একটা কথার সাহায্যে গল্পের সাথে আমাদের গল্প থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা যুক্ত করে দেব। আর হ্যাঁ, প্যারাগ্রাফের মতো অবশ্যই কি থাকবে, আমাদের গল্পে একটা টাইটেল থাকবে। প্রশ্ন লেখাই থাকতে পারে যে গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, অথবা ডোন্ট ফরগেট টু গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু ইট, এরকম প্রশ্ন লেখা থাকবে। তো আমরা অবশ্যই গল্পের প্রথমে একটা কি দিব, টাইটেল দিব। 1 লাইন, 1.5 লাইন, 2 লাইন লেখা থাকবে। সেই লেখার উপর ভিত্তি করে আমরা চিন্তা করব যে এখানে কোন শিক্ষামূলক বিষয়টার উপর এই গল্পটা লেখা যায়। তারপর আমরা কি করব, সেই দিকে এগোবো। এর আগে আমরা একটা টাইটেল দিব। টাইটেল লেখার নিয়ম আমরা প্যারাগ্রাফ যেভাবে টাইটেল দিয়েছিলাম একইভাবে আমরা স্টোরি টাইটেলটা দিব। লিখতে গেলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথম অক্ষর সেটা যেই শব্দই হোক বড় হাতের লিখবো। এরপরে আমরা আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এগুলো ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবো। আর বাকি ক্ষেত্রে যেমন নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর বেলা আমরা অবশ্যই প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটি বড় হাতে লিখব। অনেকেই আন্ডারলাইন করে বিভিন্ন ধরনের ডিজাইন করে, এগুলো করা যাবে না। এগুলো করলে নিয়মে আছে, বোর্ড থেকে ডিরেকশন দেওয়া আছে, 1 দশমাংশ নম্বর কাটার সুযোগ আছে। তাও আমরা এই কাজটা করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই কি করব, টাইটেল লিখবো, আন্ডারলাইন করব না। আর টাইটেলটা আমরা এই জন্য বড় করে লিখবো। আমরা আমাদের স্বাভাবিক লেখা থেকে ডাবল বা একটু বড় করে লিখবো, যাতে সেটা স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে এটা একটা টাইটেল। এরপরে আসি আমরা 10 নং এর বেলা কি করব। 10 নং এ আছে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট করার সময় আমরা প্রশ্নের যে ডিরেকশন সেটা অবশ্যই ফলো করব। প্রশ্নে একটা চিত্র থাকবে, গ্রাফ বা চার্ট থাকবে, সেটা আমরা ফলো করে 150 শব্দের মধ্যে লিখব। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার 150 শব্দ আমরা কিভাবে গুনবো, আমরা কি গুনে গুনে লিখবো, আমরা কি এটা কি একটা একটা করে এইভাবে গুনে তারপরে আমরা কি 150 শব্দ লিখবো, এইভাবে কি স্যার সম্ভব? তো 150 শব্দ এইভাবে হয় না। আসলে আপনারা শিক্ষার্থীরা এরকম ভাবে করবেন যে আপনার পৃষ্ঠা হিসেব করে 1.5 পৃষ্ঠা বা বড় জোর আপনি একটু বেশি, যেহেতু রিটেন পার্টের অংশ, আপনি 2 পৃষ্ঠা লেখলেন। আদর্শ লেখা হচ্ছে আপনি 1 লাইনে 8টা শব্দ আর একটা পৃষ্ঠার মধ্যে 12 লাইন, তো 8 বরং 96 হয়। তো আপনি যদি 1.5 পৃষ্ঠা লেখেন বা বেশি হলে 2 পৃষ্ঠা লেখেন তাহলে এটা এনাফ। তো গ্রাফ এন্ড চার্ট আমরা লিখবো 2 পৃষ্ঠার মধ্যে। এখানে যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলো আমরা বাক্যের সাহায্যে উপস্থাপন করব। এর মধ্যে সর্বোচ্চ, সর্বনিম্ন, বৃদ্ধি, হ্রাস, এইসব বিষয়গুলো আমরা ঘুরে ফিরে লিখবো একটা প্যারাগ্রাফ। সংখ্যাগুলো আমরা ইংরেজি বাক্যের সাহায্যে প্রকাশ করব, বর্ণনা করব। এটাই হবে আমাদের গ্রাফ এন্ড চার্ট। এখানে টাইটেল দেওয়ার কোনো বিষয় নেই এবং চিত্রটি আঁকার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। অনেক শিক্ষার্থী দেখা যায় তাদের এই সময় নষ্ট করে চিত্র আঁকার মাধ্যমে। অনেক সময় তাদের ভালো মানে
আইডিয়া থাকে না লেখার, তারা মনে করে চিত্র ঢেকে দিলে মনে হয় নম্বরটা একটু বেশি আসবে। আসলে এটা তাদের একটা ভুল ধারণা। চিত্র আঁকার জন্য কোনো নম্বর নেই। এই চিত্র তো প্রশ্নে দেওয়াই আছে, এটাকে বর্ণনা করার জন্য তোমাকে বলা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে, তো বর্ণনা করলে আপনার বর্ণনার মানের উপর ভিত্তি করে আপনাকে নম্বর দেয়া হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এরপরে আসবে ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেল। প্রথমে আমরা ইনফরমাল এই শব্দটাকে একটু বিশ্লেষণ করি। ইনফরমাল মানে হচ্ছে অনিয়মতান্ত্রিক বা অনানুষ্ঠানিক, যেটা কোনো আনুষ্ঠানিকতা নেই, যেটাতে কোনো নিয়ম কানুন নেই, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, সেটাকে আমরা বলি ইনফরমাল। এটা আমরা আমাদের আবেগ, সুখ দুঃখ, হাসি কান্না বিষয় এগুলো নিয়েও আমরা কি করতে পারি, প্রকাশ করে লিখতে পারি। এই জন্য এটাকে বলে ইনফরমাল লেটার। ইমেল আর ইনফরমাল লেটার একই কথা, শুধু একটু ফরমেশন আলাদা। আমরা জানি ইনফরমাল লেটারের মধ্যে নিচে স্ট্যাম্প দিতে হয়, স্ট্যাম্প এ অনুসারে কি করে সেই লেটার আপনার প্রাপকের কাছে যায়। আর ইমেইলে আমরা উপরে ইমেল আইডি লিখি। এই হলো ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। ভিতরে আমরা কি করি, এ টু জেড সবই লিখি। আরো একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ইমেইলে আমরা সাবজেক্ট লিখি, কিন্তু লেটারে আমরা সাবজেক্ট লিখি না। ইনফরমাল লেটার লিখবো। ইনফরমাল লেটার আমরা 3 স্টাইলে লিখতে পারি, বোর্ড থেকে অনুমতি দেওয়া আছে, বোর্ড বইয়ে উল্লেখ করা আছে 3টা ধরন: সেমি ব্লক স্টাইল বা মডিফাইড ব্লক স্টাইল, হাফ ব্লক স্টাইল আর ফুল ব্লক স্টাইল। সবচেয়ে সহজ হচ্ছে ফুল ব্লক স্টাইল। সবকিছু আমরা একদম মার্জিন ঘেঁষে লিখি, আগে পরে মাঝে এত কোনো ঝামেলায় যাই না, এটাকে বলে ফুল ব্লক স্টাইল। তো এই স্টাইলটি সর্বজন গ্রহণযোগ্য এবং সর্বত্র প্রচলিত, তাই আমরা এই স্টাইলে ইনফরমাল লেটারটা লিখব। এরপরে আছে ডায়ালগ। ডায়ালগ লিখতে গেলে আমরা গতানুগতিক ভাবে দেখা যায় যে প্রথমে আমরা শুরু করি জামাল কামাল হাই হ্যালো শুরু করে দিই না, এরকম না শুরু করে আমরা প্রশ্নের সাথে একটু তাল মিলিয়ে প্রথমে বলতে পারি যে দ্য ডায়ালগ ইজ অ্যাবাউট, সাপোজ এখানে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন আছে প্রশ্নে, তাহলে আমরা লিখতে পারি দ্য ডায়ালগ ইজ অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এরপরে প্রশ্নে কিন্তু লেখা থাকে সাপোজ ইউ আর জামাল, ইউর ফ্রেন্ড ইজ কামাল, এরকম লেখা থাকে। তখন আমরা লিখলাম যে হিয়ার আই এম জামাল এন্ড মাই ফ্রেন্ড ইজ কামাল। তারপর শুরু করলাম যে দ্য ডায়ালগ হ্যাজ বিন গিভেন বিলো, নিচে দেওয়া হলো, এরকম করে তারপর আমরা শুরু করতে পারি যে জামাল হ্যালো কামাল, এরপর কামাল আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এরকম একটা প্রসঙ্গ টেনে আমরা ডায়ালগটা লিখতে পারি। 10 নম্বরের জন্য আমরা কমপক্ষে 10 জোড়া লেখার চেষ্টা করব। আমরা তো এখন আর ছোটবেলায় নেই, এখন আমরা 6-7-এ পড়ি না যে আগের মতো ওই হাই হ্যালো দিয়ে মাঝখানে দিয়ে একটা কথা দিয়ে শেষ করে দেবো। এটা করলে কিন্তু সমস্যা, নম্বর বেশি আসবে না। যাদের A+ টার্গেট তাদের অবশ্যই কি করতে হবে, তাদের অবশ্যই 10 জোড়া কমপক্ষে ডায়লগটা লিখতে হবে। বেশি লিখতে পারলে কিন্তু ভালো, কারণ আমরা ঝুঁকি নিতে চাই না। আমাদের টার্গেট প্রত্যেকটা প্রশ্নে A+ পাওয়ার টার্গেট রাখতে হবে। তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম আমাদের 100 নম্বরের জন্য গাইডেড রাইটিং বা রাইটিং পার্টে 50, আর এর আগে আলোচনা করা হয়েছিল সিন আনসিন মিলিয়ে 50। এই 50-50 100 মার্কের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্রে। এরপরও আমরা আমাদের বিস্তারিত আলোচনা করব ছবিতে কি কি ভুল করি, কি কি নিয়মে আমাদের সমস্যা হয়, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সেই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।